নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর মধুবন্তীর সঙ্গে আরো বারো নিয়ে রয়েছে আমি ভাস্বতী। ভাস্বতী, শুরুতেই আমাদের খবরের একদম শুরুর শিরোনাম হচ্ছে শাহজাহান শেখ, অর্থাৎ তাকে শারীরিক পরীক্ষার জন্য, তার শারীরিক অবস্থা ঠিক কিরকম রয়েছে তা জানার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে তাকে আবার ফিরিয়েও আনা হয়েছে সিজিও কমপ্লেক্সে। আমরা এর আগেও দেখেছি ভাস্বতী, তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এবং তারপর তিনি বলেছিলেন সেইখান থেকেই যে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, মনে আছে? একদমই তাই, এবং তিনি বলেছিলেন যে তার বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র করা হয়েছে। এবং আমরা দেখেছিলাম যখন তাকে নিয়ে আসা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য, স্বাস্থ্য পরীক্ষার পর তাকে বের করা হয়, এর আগে যখন তাকে নিয়ে আসা হয়েছিল বেশ কয়েকজন স্থানীয় মানুষজন তাকে দেখে চোর চোর স্লোগানও তুলতে থাকেন। একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দুর্গাদাস, স্বাস্থ্য পরীক্ষার পর সিজিওতে নিয়ে আসা হয় তাকে, স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট কি বলছে? আজ যখন তাকে নিয়ে আসা হয়েছে জোকা ইএসআই হাসপাতালে, কোনো কি পরিস্থিতি তৈরি হয়েছিল? যেমন আমরা দেখেছিলাম এর আগে তাকে লক্ষ্য করে স্লোগানও দেয় স্থানীয় মানুষজন। দেখো, আজকে যখন স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্দেশখালী কাণ্ডের সঙ্গে যুক্ত শেখ শাহজাহানকে ইএসআই হাসপাতাল জোকায় নিয়ে আসা হয়, ডাক্তারবাবুরা তাকে প্রায় 20 মিনিটেরও বেশি সময় ধরে তার স্বাস্থ্যের বিভিন্ন দিক পরীক্ষা করেন এবং সে সর্বশেষ যেটা জানা যায় যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, কোনো কমপ্লিকেশন এই মুহূর্তে নেই। ব্লাড প্রেশার থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো ঠিকঠাকই চলছে। অর্থাৎ তিনি শারীরিকভাবে এক কথায় বলা যেতে পারে সুস্থ রয়েছেন। যদিও তুমি যে কথাটা বললে যে বিগত দিনে তাকে দেখে মানুষের যে প্রতিক্রিয়া চোর চোর করেছে, চেঁচানো বা এইসব বিষয়, আজকে সেরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু সাংবাদিকরা যখন তাকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন, আজকে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরে তিনি নীরব থাকেন। তিনি একটি প্রশ্নেরও উত্তর দেননি এবং মানসিকভাবে তিনি যে কিছুটা আর কি বিধ্বস্ত, সেইটা কিন্তু বারবার তার পোস্টারে ফুটে ওঠে এবং তারপরে তিনি চলে যাওয়ার পর যখন চলে যান তখনও কিন্তু সাংবাদিকদের দিকে কোনো তাকানো বা তার ন্যূনতম কোনো সৌজন্যতা দেখানোরও আজকে কোনো কিছু চোখে পড়েনি। ফলে বুঝতেই পারছো যে শারীরিকভাবে শাহজাহান ঠিক থাকলেও মানসিকভাবে যে তিনি এই যে জিজ্ঞাসাবাদ বা এই যে ইন্টারোগেশনে তিনি যে আস্তে আস্তে ভেঙে পড়ছেন, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যত দিন গড়াচ্ছে। দুর্গাদাস, আরো একটা বিষয় জানতে চাইবো, তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। আমরা আরো একটা বিষয় জানতে পারছি যে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত তার স্ত্রী তাকেও একটা জেরা করার কথা আমরা শুনেছি। ইডির গোয়েন্দারা জেরা করছেন তার স্ত্রী তসলিমাকে। হ্যাঁ, ইতিমধ্যেই তোমাকে বলে রাখি যে তার স্ত্রী তসলিমাকে যেমন জেরা করা হচ্ছে, তার ভাইকেও কিন্তু জেরা করার বিষয়টা চলছে এবং তার সাথে সাথে এই শাহজাহানকেও, শাহজাহানের আয়ের বিভিন্ন দিক, তার আয়ের যে অসঙ্গতি ধরা পড়েছে সে তার বিভিন্ন দিক, তার ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক, এই সব বিষয়গুলোর পাশাপাশি তার সঙ্গে কার কার কানেকশন ছিল, কোন কোন রতি মহারথীরা তার সঙ্গে যোগাযোগ রাখতো, তাদের সঙ্গে তার কি লেনদেন ছিল, এই একাধিক বিষয় নিয়েই কিন্তু এই একটা ত্রিপাক্ষিক এই বিষয় তিনজনকে বসিয়ে কিন্তু আলোচনা বা তাদের জিজ্ঞাসাবাদ চলছে, এটা বলাই যেতে পারে। একদমই ধন্যবাদ। পরবর্তী সময় আরো এই বিষয়ে আপডেট তোমার কাছ থেকে নেব। আপাতত ধন্যবাদ দুর্গাদাস তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর এবার যে খবরে নজর রাখবো, অর্জুন সিং এর বাড়ির সামনে ক্যামেরা বসানো নিয়ে রিপোর্ট তলব রাজ্যের। অর্জুনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফও রিপোর্ট দেবে 24শে এপ্রিল মামলার পরবর্তী শুনানি। এর আগে ভাস্বতী আমরা দেখেছি অর্জুন সিং কিন্তু তার বাড়ির সামনে ক্যামেরা বসানো নিয়ে কিন্তু অনেক অভিযোগ করেন। তার যেটা বক্তব্য ছিল যে তার ওপর নজরদারির কারণেই তৃণমূলের পক্ষ থেকে এইরকম ভাবে বাড়ির সামনে ক্যামেরা বসানো হয়েছে। আর এবার অর্জুন সিং এর বাড়ির সামনে ক্যামেরা বসানো নিয়ে রিপোর্ট তলব রাজ্যের। আপনাদের জানিয়ে রাখবো, অর্জুন সিং এর বাড়ির সামনে ক্যামেরা বসানো নিয়ে রিপোর্ট তলব রাজ্যের। অর্জুনের দায়িত্বে থাকা সিআইএসএফও রিপোর্ট দেবে, এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি আগামী 24শে এপ্রিল মামলার পরবর্তী শুনানি রয়েছে। অর্জুন সিং এর বাড়ির সামনে যে ক্যামেরা, সেই ক্যামেরা নিয়ে এবার রিপোর্ট তলব রাজ্যের।
অর্জুন সিং এর বাড়ির সামনে ক্যামেরা বসানো নিয়ে রিপোর্ট তলব। 24শে এপ্রিল মামলার পরবর্তী শুনানি। রাজ্য এই রিপোর্ট তলব করেছে। আর এবার যে খবরে নজর রাখবো ভাস্বতী, শিল্পপতি হর্ষবর্ধন নেউটিয়াকে তলব ইডির। আজ ইডি দপ্তরে হাজিরা দেন শিল্পপতি। কোন মামলায় আপনাকে তলব করা হয়েছে এমনটাই সংবাদ মাধ্যমের প্রশ্ন, এবং সাংবাদিকদের এসে বলবো এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি ছিলেন তাদের বলেছেন হর্ষবর্ধন নেউটিয়া। আজ ইডি দপ্তরে হাজিরা দেন শিল্পপতি হর্ষবর্ধন নেউটিয়া। দেখতেই পাচ্ছেন সেই ছবি। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন ঠিক কি কারণে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার উত্তরে তিনি বলেন এসে বলবো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় টেলিফোনে। দুর্গা দাস, ইডি সূত্রে কি জানা যাচ্ছে, ঠিক কি কারণ শিল্পপতি হর্ষবর্ধন নেউটিয়াকে তলব করার? দেখো, হঠাৎই আজকে কিন্তু শিল্পপতি হর্ষবর্ধন নেউটিয়াকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আধিকারিকরা। এর আগে তাকে সমন পাঠানো হয়েছিল এবং আজকে দেখা করার জন্য সেইটি মেনেই কিন্তু আজকে তিনি আসেন। মঙ্গলবার সকালে তিনি হাজির হন ইডির দপ্তরে। কিন্তু ঠিক কি কারণে তাকে ডাকা হয়েছে এই বিষয়টা কিন্তু না হর্ষবর্ধন নেউটিয়া তিনি সাংবাদিকদের সামনে দিয়ে যখন যান তখন তাকে প্রশ্ন করা হলো, তিনি এটা স্পষ্ট করেননি এবং ইডির সূত্রেও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি ঠিক কি কারণের জন্য তাকে ডাকা হয়েছে। মঙ্গলবার সকালে সিটিও কমপ্লেক্সের সামনে শিল্পপতি নেউটিয়া যখন ইডি দপ্তরে এসে নামেন এবং যান তখন তাকে বারবার জিজ্ঞেস করা হয়েছিল যে তাকে ডাকার অর্থ কি। তবে অন্য একটি সূত্রে যেটা জানা যাচ্ছে যে তিনি বিগত দিনে এই শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এই নির্বাচনী বন্ড থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যে টাকা পয়সার লেনদেন করেছেন সেটির বিষয় যেমন রয়েছে, তেমন হয়তো এই বিভিন্ন সময় ধরে যে তৃণমূলের বিভিন্ন নেতাকে যে জেরা করা হচ্ছে তাদেরকে কোনো কারণে জেরা করতে করতে যে সমস্ত নামের তালিকা বেরিয়ে আসছে সেখানে হয়তো হর্ষ নেউটিয়ার নামটাও উঠে আসতে পারে এমনটাই মনে করা হচ্ছে। তবে যতক্ষণ না পর্যন্ত হর্ষ নেউটিয়া নিজে কিছু বলছে বা ইডি সূত্রে পুরো বিষয়টিকে ক্লিয়ার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হলফ করে কিছু বলা যায়। ধন্যবাদ দুর্গা দাস। কথা বললাম আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। হর্ষবর্ধন নেউটিয়া, তাকে ইডির তলব, কোন মামলায় আপনাকে তলব করা হয়েছে এই প্রশ্ন যখন সাংবাদিকরা করেন তখন তিনি বলেন এসে বলবো। ঠিক কি কারণে তাকে তলব করা হয়েছে সে বিষয়টা এখনো স্পষ্ট নয়। এবার এনআইএর এসপিকে বিতর্কের মধ্যে দিল্লিতে তলব করা হয়েছে। ধনরাম সিংকে দিল্লিতে তলব করা হয়েছে। মধুবন্তী, আমরা জানি যে কুণাল ঘোষ তিনি নিজে বিস্ফোরক যে দাবি সংবাদ মাধ্যমের সামনে এনেছিলেন যে এই ধনরাম সিং মাহাতোর সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বৈঠক করেছিলেন। একদমই নিউটনের বাড়িতে বৈঠক এবং কুণাল ঘোষ আমরা দেখেছিলাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে নথি দেখিয়েছিলেন এবং তিনি যেটা বলেছিলেন এটা প্রমাণিত যে জিতেন্দ্র তিওয়ারি তিনি তার ফ্ল্যাটে গেছেন এবং সেখানে তারা কিন্তু এই যে ঘটনা, হামলার ঘটনা, তা পরিকল্পনা করা হয়েছিল, কাদের কাদের অ্যারেস্ট করা হবে সবটাই কিন্তু ধনরাম সিং এর বাড়িতে ঠিক করা হয়েছিল, এমনটাই অভিযোগ করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। এই ধনরাম সিং তাকে কিন্তু এবার দিল্লিতে তলব করা হলো এবং জানি নাকি ধনরাম সিং এর জায়গায় আসছেন রাকেশ রোশন। এক্স হ্যান্ডেলে জানালেন কুণাল ঘোষ। আপনাদের জানিয়ে রাখবো ধনরাম সিংকে দিল্লিতে তলব করা হয়েছে আর তার জায়গায় অন্য একজন আসতে চলেছেন এক্স স্যান্ডেলে, এমনটাই জানিয়েছেন কুণাল ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বিস্ফোরক যে দাবি এনেছিলেন বিজেপির সঙ্গে এনআইএর যে আঁতাত রয়েছে তা নিয়ে যখন সরব তৃণমূল কংগ্রেস, এর আগেও আমরা দেখেছি কুণাল ঘোষের আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই অভিযোগ সামনে এনেছিলেন। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, কুণাল ঘোষের এক্স স্যান্ডেলে যে বিষয়টা স্পষ্ট হচ্ছে যে ধনরাম সিং মাহাতোকে দিল্লিতে তলব করা হয়েছে এবং তার জায়গায় আরো একজন আসতে চলেছেন, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? দেখো, ইতিমধ্যেই কিন্তু ধনরাম সিং তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। অন্যদিকে বিহার থেকে একজন রাকেশ রোশন নামে একজন অফিসার, তাকে কিন্তু তড়িঘড়ি কলকাতায় আনা হচ্ছে। ইতিমধ্যে তিনি বিহার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
গত দুদিন ধরে যে ঘটনা ঘটেছে, যে এনআইএর এসপি রয়েছেন ধনরাম সিং, তাকে নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ কিছু বিস্ফোরক অভিযোগ করেছেন এবং যেভাবে জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে তিনি এমসিসি চালু সত্ত্বেও বৈঠক করেছেন এবং তিনি হাতে একটি পার্সেল নিয়ে সেখানে প্রবেশ করেছিলেন এবং তারপরে তিনি খালি হাতে বেরিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই দাবি করেছেন ধনরাম সিংকে অবিলম্বে সরাতে হবে, কারণ যেভাবে ভূপতিনগরের ঘটনা যেদিন জিতেন্দ্র তেওয়ারি দেখা করেছিলেন তারপর থেকেই ঘটতে শুরু করেছে, তাতেই তৃণমূল কংগ্রেস বলতে শুরু করেছেন যে রাজনৈতিকভাবে মদতপুষ্ট হয়ে পড়েছেন এই ধনরাম সিং এবং যেভাবে বিজেপি নেতাদের সঙ্গে তিনি বারবার সাক্ষাৎ করছেন, কথাবার্তা বলছেন, সেই জায়গাতেই কিন্তু ধনরাম সিংকে দিল্লিতে ডেকে পাঠানো অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই গতকাল যারা বিক্ষোভ করেছিলেন দিল্লিতে, তারা কিন্তু এই মুহূর্তে মন্দির মার্গের সামনে এখনো পর্যন্ত বিক্ষোভ করছেন। কারণ গতকাল যে ঘটনা ঘটেছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সাংসদদের যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করছেন, সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির পাশাপাশি দেশের রাজনীতিও তোলপাড়। কারণ তৃণমূল কংগ্রেসের পাশে আপ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যে দাঁড়িয়েছেন। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের যে দাবি যে রাকেশ রোশনকে যেভাবে ফিরিয়ে আনা হয়েছে, অর্থাৎ ধনরাম সিংকে অবিলম্বে বরখাস্ত করতে হবে শুধুমাত্র, এবং তার সঙ্গে বিচার বিভাগীয় তদন্তও করতে হবে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এক্স হ্যান্ডেলে যা জানিয়েছেন কুনাল ঘোষ, তারই আরো ব্যাখ্যা দিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আমরা এই বিষয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম। অরূপ বাবু ঠিক কি বলেছেন দেখুন। আমরা যে শুধু অভিযোগ করেছিলাম তা নয়, আমরা প্রমাণ সহ দেখিয়ে দিয়েছিলাম যে কথা আমরা বলেছিলাম সেই কথা সত্য। কারণ ভিজিটার বুকের ছবি আমরা দেখিয়ে দিয়েছিলাম। আমরা সুস্পষ্টভাবে বলেছিলাম সিসিটিভি চেক করা হোক। জিতেন্দ্র তিওয়ারি বিজেপির নেতা, তিনি খাম ভর্তি টাকা এবং বিজেপির নেতাদের তৈরি করে দেওয়া লিস্ট নিয়ে এনআইএর এসপি ফ্ল্যাটে দেখা করেছিলেন সেই কলেজে। তাই আজকে নির্বাচন কমিশনের সামনে আর কোনো উপায় ছিল না এই ধনরাম সিং একে সরিয়ে দেওয়া ছাড়া বা দিল্লিতে তলব করা ছাড়া। কিন্তু মূল প্রশ্নটা এখানে সেটা নয়। মূল প্রশ্নটা হচ্ছে এই যে এনআইএ কে কাজে লাগিয়ে বিরোধী তৃণমূল কংগ্রেসের নেতাদের টার্গেট করে অ্যারেস্ট করা, সেই বিষয়টা সুরাহা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই মুভমেন্ট, এই আন্দোলন চলছে। ভূপতিনগরে বিধায়ক বনাম ওসির বচসা, সুভাষ জানার নামে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। অভিযুক্তকে ধরতে ওসি ধাওয়া করেন এবং অভিযুক্ত ভূপতিনগরের বিধায়কের কার্যালয়ে ঢুকে যায়। ওসিও ধাওয়া করতে করতে কার্যালয়ে ঢুকে পড়েন এবং এটাই অভিযোগ। আর তারপরেই ওসি ও বিধায়কের মধ্যে বচসা শুরু হয়। ওসি গোপাল পাঠক ও বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি উত্তেজনা ছড়ায় তাদের মধ্যে বচসা, হাতাহাতি। ভূপতিনগরে বিধায়ক বনাম ওসির বচসা। এই ঘটনাকে নিয়ে বেশ উত্তেজনা ছড়ায়। দেখতে পাচ্ছি ভাস্বতী আমরা, বচসা বেশ চরম আকার নেয়। ভূপতিনগরে বিধায়ক বনাম ওসি বচসা দেখছেন সেই ছবি। সমীরণ সহ আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো তার সঙ্গে বিস্তারিত জানার জন্য। সমীরণ, আমরা ছবিতে তো দেখতেই পাচ্ছি যেটা খবর, যে বিধায়ক বনাম ওসির বচসা, এবং সেই বচসা কিভাবে এতটা বড় আকার নিল, সূত্রপাত কোথা থেকে? দেখো ভাস্বতী, আমরা যেটা জানতে পারছি পুলিশ সূত্রে, পুলিশ পক্ষ থেকে যেমনটা আমরা জানতে পেরেছি যে এক আসামিকে ধরার জন্য তারা তাড়া করে এবং তারা দেখতে পায় যে ওই বিধায়ক কার্যালয়ের দিকে ঢুকে পড়ছে ওই দুষ্কৃতী। তারপরেই কিন্তু ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক ভগবানপুর বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন তার দলীয় কার্যালয়ে ঢুকে পড়ে। এই দলীয় কার্যালয়ে কেন বিনা অনুমতিতে ঢুকেছে, উইথাউট সার্চ ওয়ারেন্টে, সেটা নিয়ে প্রশ্ন তোলে বিধায়ক এবং এরপরেই বেরিয়ে যেতে পারে ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠককে। তারপরেই কিন্তু বাকবিতণ্ডা শুরু হয় দুজনের মধ্যে এবং একে অপরকে সেখানে কটূক্তি করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। বিধায়ক কিন্তু দেখে নেওয়ার হুমকি দেয় ওসি গোপাল পাঠককে। তারপর তারা স্থানীয় কার্যকর্তারা রয়েছে সেখানে এই পরিস্থিতি উত্তপ্ত এবং পাশাপাশি যারা আরো দলীয় কার্যকর্তারা ছিল বিজেপি, তারাও কিন্তু চলে আসে
বিধায়ক যেটা অভিযোগ করে যে ভোটের আগে পুলিশ দলদাসে পরিণত হয়েছে এবং পুলিশ বিজেপি কার্যকর্তাদের বেছে বেছে হ্যারাসমেন্ট করছে এবং কোনো অভিযোগ ছাড়াই বিধায়ক কার্যালয়ে ঢুকে পড়েছে এবং এখানে তাণ্ডব চালিয়েছে, এরকমটাই কিন্তু অভিযোগ করেছে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। ধন্যবাদ সমীরণ। কথা বললাম আমাদের প্রতিনিধি সমীরণ সাউয়ের সঙ্গে। আর এই বিষয় নিয়ে বিজেপির তরফে ঠিক কি অভিযোগ শোনাবো। এখানে এই জাতীয় অপরাধীদের স্বয়ং মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, তা গোপনে নয়, প্রকাশ্যে সার্টিফিকেট দিচ্ছে। সেখানে বিধায়ক তো মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করবে, এটাই স্বাভাবিক আছে। অতএব এই ঘটনাটা পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে তৃণমূল কংগ্রেস এবং তার সরকার এই জাতীয় অপরাধীদের স্মরণ দিচ্ছে, অপরাধীদেরকে উৎসাহন দিচ্ছে, যার জন্যই পশ্চিমবাংলার সর্বত্র এই অপরাধ বেড়ে যাচ্ছে, কমার কোনো লক্ষণ নেই। আমি মনে করি এই জাতীয় ঘটনার ক্ষেত্রে বিধায়কের বিরুদ্ধেও মামলা রুজু করা দরকার এবং প্রয়োজন হলে বিধায়ককেও গ্রেপ্তার করা উচিত। আর এবার আপনাদের জানিয়ে রাখি, ভূপতিনগরে এনআইএর উপরে হামলার অভিযোগকারী অফিসার ও আহত অফিসারকে সমন। তদন্তের জন্য সমন পাঠালো রাজ্য পুলিশ। অফিসারের বিবৃতির রেকর্ড করা হবে। আপনাদের জানিয়ে রাখবো, ভূপতিনগরে যে ঘটনা ঘটেছিল এনআইএর ওপর হামলার অভিযোগ, আর এই ঘটনায় এবার পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে এসেছিল, যেখানে আহত অফিসারকে সমন, তদন্তের জন্য সমন। ভূপতিনগরে এনআইএর ওপর হামলার অভিযোগকারী অফিসার ও আহত অফিসারকে সমন। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি খবর রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ভূপতিনগরে যে ঘটনাটি ঘটেছিল অর্থাৎ এনআইএর ওপরে যে হামলা, সেই হামলার পরিপ্রেক্ষিতে এনআইএর তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল ভূপতিনগর থানাতে এবং সেই তদন্তে নেমেই কিন্তু এবার ভূপতিনগর থানার পুলিশ তারা দুজনকে, এনআইএর দুজন অফিসারকে তারা ডেকে পাঠিয়েছে, যার মধ্যে একজন অভিযোগকারী, যেই অভিযোগটা করেছিলেন অফিসিয়ালি, এবং অপরজন ইনজিওর্ড হয়েছেন এনআইএর অফিসার। এই দুজনকে মূলত ডেকে পাঠানো হয়েছে এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে 160 সিআরপিসি নোটিশে তাদেরকে তলব করা হয়েছে এবং তাদের থেকে মূলত সেফটি রেকর্ড করার জন্যই তাদেরকে তলব করা হয়েছে তদন্ত স্বার্থে। এবং একই সঙ্গে যিনি ইনজিওর্ড অফিসার রয়েছেন তার যে মেডিকেল রিপোর্ট, সেই মেডিকেল রিপোর্টের সঙ্গে করে আনতে বলা হয়েছে, কারণ তদন্ত স্বার্থে সমস্তটা কাজে লাগবে। সেই কারণের জন্য কিন্তু মূলত ভূপতিনগর থানার পুলিশের তরফ থেকে এই দুজন অফিসারকে ডেকে পাঠানো হয়েছে। ধন্যবাদ রিয়া। কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। এখন সময় হয়ে গেছে একটু ছোট্ট বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মধুমন্তী, আমরা দেখেছি দিলীপ ঘোষ নির্বাচনী প্রচারে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন। এবার কমিশনকে মেশোর পর কাকা বললেন দিলীপ ঘোষ। তৃণমূলকে তোপ দিলীপ ঘোষের। তিনি কি বললেন যাদের সমালোচনা করেছেন তাদের পায়ে ধরতে হচ্ছে, জনতা ভোট দেবে, জনতার সামনে আসুন। এই মন্তব্যই করলেন দিলীপ ঘোষের। মন্তব্য তো ভাষ্যটি নতুন নয়। নির্বাচন যত এগিয়ে আসছে একের পর এক তোপ দাগছেন, মন্তব্য করছেন এবং যে মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে যাচ্ছে। আজ তো আবার সকাল সকাল তিনি লাঠি নিয়ে বেরিয়ে পড়েছেন এবং আজকে যে মন্তব্য তিনি করেছেন অবশ্যই সেই মন্তব্য আপনাদের সামনে রাখবো। দিলীপ ঘোষ আজ সকালে বলেছেন কমিশনকে একেবারে কাকা বলে তিনি বললেন যে যাদের সমালোচনা করেছেন তাদের পায়ে ধরতে হচ্ছে, জনতা ভোট দেবে, জনতার সামনে আসুন। কমিশনকে মেশোর পর এবার কাকা বললেন দিলীপ ঘোষ। পাশাপাশি তৃণমূলকে তোপ দেখেছেন দিলীপ ঘোষ, জনতা ভোট দেবে, জনতার সামনে আসুন। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ আপনাদের শোনাই প্রথমে। কমিশনকে মেশো ডেকে বিতর্কে জড়ানোর পর এবার কাকা। হাতে লাঠি নিয়ে আজ বেরিয়ে পড়েছিলেন সকাল সকালই
এবং মেশো ডাকার পর এবার কাকা বলে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের কাছে। এমন পরিস্থিতি হয়ে গেল, তো বাক পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির, রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসবে। সঞ্জীব সুই প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দিলীপ ঘোষের বক্তব্য তো শোনা গেল, মেশো বললেন, এবার কাকা বললেন নির্বাচন কমিশনকে, বলতেটা কি চাইলেন মূলত আজকে? মূলত উনি যেটা বলতে চাইছেন যে বারবার যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, যাদের বিরুদ্ধাচরণ করেছে তৃণমূল দল, এখন তারাই তাদের পায়ে গিয়ে পড়ছে। এবং এই এতবার অভিযোগ বিক্ষোভ এইসব করার পরে যাদের নামে অভিযোগ বিক্ষোভ, তাদের পায়ের কাছে গিয়েই পড়তে হচ্ছে, তাদের কাছেই যেতে হচ্ছে। আবারও মেশোর পরে কাকা বলে সম্বোধন নির্বাচন কমিশনকে দিলীপ ঘোষ। মন্তব্য আজকে সকাল দুর্গাপুর। বোঝা গেল, ধন্যবাদ তোমাকে। জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শুনুন একবার এই মুহূর্তে। ইলেকশনের সময় ইলেকশন কমিশনে যাবেন বিভিন্ন রাজনৈতিক দল, সেটাই তো ভারতীয় গণতন্ত্রের নিয়ম। তাতে দিলীপ বাবুর গায়ে ফসকা পড়ছে কেন? আসল ঘটনাটা অন্য। সেটা হচ্ছে দিলীপ বাবু তার নতুন লোকসভা কেন্দ্রে তাকে বিজেপি জোর করে পাঠিয়েছে, এরপরে মাঠের বাইরে বার করে দেবে। আর এই নতুন কেন্দ্রে দিলীপ ঘোষ গিয়ে দেখছেন যে বিজেপির কোনো সংগঠনও নেই এবং প্রচার করার কোনো মাধ্যমও নেই। প্রত্যেকদিন সকালে মর্নিং টি বাইরে এই চা খাওয়ার অজুহাতে 5-6 জন লোক, যাদের মুখ প্রত্যেকদিন দেখবেন দিলীপ ঘোষের আশেপাশে, তাদের নিয়ে কোথাও না কোথাও চা খেতে বসে মিডিয়াকে ডেকে নিয়ে কিছু তির্যক মন্তব্য, কিছু কৌতুককর মন্তব্য, মানে কমেডি রিলিফ যেটাকে বলা হয়, এবং কিছু কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত মন্তব্য। মিডিয়ারও দরকার একজন, আমি ভাঁড় বলবো না, মানে কৌতুক অভিনেতা। নির্বাচন সিরিয়াস ব্যাপার, তার মধ্যে একজন দুজন এরকম কমেডি রিলিফের লোক থাকলে খারাপ কি? আরো বারোতে সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্দেশখালীর খবরে নজর রাখবো। সন্দেশখালীর বেড়মজুর পঞ্চায়েতের উপপ্রধানকে সিবিআই নোটিশ, উপপ্রধান শাহজাহান মোল্লাকে বৃহস্পতিবার হাজিরার নির্দেশ। রামপুরের বাড়িতে নোটিশ দেয় সিবিআই, বৃহস্পতিবার হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শাহজাহান মোল্লাকে। বেড়মজুর পঞ্চায়েতের উপপ্রধানকে সিবিআই নোটিশ। সন্দেশখালীর বেড়মজুরের উপপ্রধান, তাকে সিবিআই এবার নোটিশ দিল। শাহজাহান মোল্লা উপপ্রধান বেড়মজুর পঞ্চায়েত, যে ছবি দেখতে পাচ্ছেন, তাকে আজ বৃহস্পতিবার দিনকে নির্দেশ দেওয়া হয়েছে হাজিরা দেওয়ার। সিবিআই সূত্রে ঠিক কি জানা যাচ্ছে জানবো। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সঞ্জিত, দেখা একেবারে যে সন্দেশখালীর যে 5ই জানুয়ারির ঘটনা, যে শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার বাড়িতে তল্লাশি করতে যায়, সেই সময় ওই ইডি আধিকারিকদের উপরে হামলা, মারধর, ভাঙচুরের ঘটনায় যে ভিডিও ফুটেজ দেখা গেছে, সেই ভিডিও ফুটেজে শাহজাহান মোল্লার ছবি দেখা গেছে একদিকে। অন্যদিকে তদন্তকারীরা মনে করছে গত বিশেষ করে কিছুদিন আগে ওই এলাকায়, অর্থাৎ বেড়মজুর যে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত যে প্রধান আছে শাহজাহান মোল্লা, তার বিরুদ্ধে আইএসএফ কর্মীকে মারধর এবং মহিলাদের উপর আক্রমণে, এই ঘটনায় ইতিমধ্যে সন্দেশখালী থানায় একটা যখন অভিযোগ হয়, সেই অভিযোগের দিকে নজর রেখে সিবিআই একদিকে তাকে নোটিশ দিয়েছে। অন্যদিকে এই শেখ শাহজাহানের ঘটনা, অর্থাৎ শেখ শাহজাহানের দিন হামলার ঘটনায় যে এই ভিডিও ফুটেজে এই শাহজাহান মোল্লাকে দেখা গিয়েছে, এমনটাই তদন্তকারীরা বলছে। তার জন্য তাকে সিবিআই নোটিশ দিয়েছে, অর্থাৎ তার রামপুরের বাড়িতে আগামী বৃহস্পতিবার দিন তাকে সিবিআই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ সিজিও কমপ্লেক্সে। পাশাপাশি তারা যেটা দাবি করছেন যে তদন্তকারীরা
যে শেখ শাহজাহানের সঙ্গে তার অতপ্রতভাবে তার সংযোগ ছিল, অর্থাৎ এই ঘটনায় শেখ শাহজাহানের সঙ্গে পরোক্ষভাবে ওই হামলার দিনকে শাহজাহান মোল্লা ছিল বলে এমনটা মনে করছে তদন্তকারীরা। পাশাপাশি একদিকে ওই হামলা, অন্যদিকে আইএসএফ কর্মীদের মারধর যাওয়ার থানায় অভিযোগ দেয়। সেই দুই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে সিবিআই নোটিশ জারি করেছে এবং তাকে হাজিরার নির্দেশ দিয়েছে দেওয়ার কথা আগামী বৃহস্পতিবার সকাল 11টার মধ্যে। শাহজাহানের কি বক্তব্য এই প্রসঙ্গে? দেখো, শাহজাহান এই বিষয়ে তিনি বলেছেন যে পুরো বিষয়টা আমরা জানি না, এই ঘটনাটা কিভাবে হলো বা কেনই হলো, এটা চক্রান্ত করা হচ্ছে। ওই দিন 5ই জানুয়ারির দিনকে ঘটনার দিন উনি ছিলেন না এবং যারা তদন্তকারীরা মনে করছেন যে এটাকে চক্রান্ত করে, অর্থাৎ বিরোধীরা চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সামনে 2024-এর লোকসভা নির্বাচন, তুমি জানো ইতিমধ্যে সিবিআই ইডিকে হাতিয়ার করে বিশেষ করে শাসক দলের নেতারা বারবার যেটা দাবি করছেন যে রাজনৈতিক বৈতরণী পার হতে চাইছে, অর্থাৎ তদন্তকারীদের দিয়ে হেনস্থা করিয়ে যাতে তারা দমে যায়, অর্থাৎ নির্বাচনে যাতে বসে থাকে, সেই রকম নিশ্চুপ থাকে, সেই ধরনের ঘটনা ঘটাচ্ছে মনে করছেন শাহজাহান মোল্লা, এমনটাই দাবি করেছেন। পাশাপাশি বলছে এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে চক্রান্ত করে পাঠানো হচ্ছে, এর সঙ্গে কোনোভাবেই জড়িত তিনি ছিলেন না এবং যারা বলছেন তারা তদন্ত করে দেখুন, কিন্তু তিনি যাবেন কিনা সেটা সময় বলবে। ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। সন্দেশখালী আবারও উত্তপ্ত, পুলিশ ক্যাম্পের উপরে হামলার অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। হামলায় আহত এক পুলিশ কর্মী গুরুতরভাবে আহত, সে কলকাতার হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে এবং তার আজকে যেটা জানা যাচ্ছে শারীরিক অবস্থা বেশ সংকটজনক। সন্দেশখালীর খুলনা গ্রামে আক্রান্ত শীতলিয়া অঞ্চল, সেখানে গতকাল রাতে পুলিশ ক্যাম্পে কয়েকজন দুষ্কৃতী হানা দেয় এবং রডের বাড়ি মারা হয় এই পুলিশ কর্মীকে, যিনি গুরুতর আহত হয়েছেন। কথা বলবো আরো বিস্তারিত জানতে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী টেলিফোনে। সঞ্জিত, গতকাল পুলিশ ক্যাম্পে যে হামলার ঘটনা ঘটেছে সে সম্পর্কে কি তথ্য রয়েছে তোমার কাছে? যিনি আহত তার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছো? দেখো, ইতিমধ্যেই কনস্টেবল সন্দীপ শাহকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তার মাথায় শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তার বিশেষ করে তার মাথায় ইসিজি থেকে করা হয়েছে, পাশাপাশি শরীরে একাধিক পরীক্ষা করা হয়েছে। যেটা জানা গেছে সন্দেশখালীর যে শীতুলিয়ার যে ক্যাম্প রয়েছিল, সেই ক্যাম্পে একটা আইলা সেন্টার যে ক্যাম্পে এই কনস্টেবল সন্দীপ শাহ সহ আরো একজন ছিলেন কর্মরত এবং তাকে গভীর রাত্রিতে তার দোতলায় উঠে সেই প্রথম জানলা ভাঙে এবং ভেঙে দুষ্কৃতীরা বেশ কয়েকজন দুষ্কৃতী গিয়ে তার মাথা ফাটিয়ে দেয় এবং মাথা ফাটিয়ে দিয়ে তাকে গুরুতর জখম হয়। প্রথমে সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, তারপরে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যে সন্দেশখালী থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এর পিছনে কি কারণে ওই কনস্টেবলকে, অর্থাৎ নির্দিষ্টভাবে ওই কনস্টেবলের উপর হামলা চালালো দুষ্কৃতীরা, সেটাও তদন্তকারীরা একেবারে দেখছে এবং আরো একজন কর্মরত ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে সন্দেশখালী থানার পুলিশ। এর সঙ্গে রাজনৈতিক অন্য কারণ না দুষ্কৃতীদের সঙ্গে এই জায়গা থেকে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। একেবারে পুলিশ ক্যাম্পে রাত দুপুরে ঢুকে এরকম হামলার ঘটনা, দেখে একেবারে ঠিক নিরাপত্তা একেবারে নিয়ে একাধিক পূর্ণচিহ্ন উঠে গেল। কি করে ওই ক্যাম্পের মধ্যে ঢুকলো দুষ্কৃতীরা এবং দোতলায় যে শুয়েছিলেন রাত্রিবেলায়, সেই সময় কর্মরত পুলিশকে কিভাবে মারলো, এটাও যেমন তদন্তকারীরা দেখছে। এটার সঙ্গে অন্য কোনো পূর্ব পরিকল্পিত চক্র কাজ করেছে কিনা, চক্রান্ত কাজ করেছে কিনা, একাধিক বিষয় কিন্তু তদন্ত উঠে আসছে। ইতিমধ্যে ওই পুলিশ কনস্টেবল যেমন চিকিৎসা চলছে, অন্যদিকে তার সঙ্গে যে পুলিশ কর্মী ছিল তাকে জিজ্ঞাসাবাদ করছে সন্দেশখালী থানার পুলিশ, এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা। তুমি দেখছো গভীর রাত্রে একেবারে আইলা সেন্টার, যেখানে দুষ্কৃতীরা একেবারে উঠে গিয়ে ওই পুলিশ কর্মীর উপর হামলা চালালো, তাই নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু একটা নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠে গেল এই পুলিশ কর্মী আক্রান্তর ঘটনায়। একদমই ধন্যবাদ সঞ্জিত, আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। কথা বলবো এবার আমরা যে বিষয়ে আপনাদের জানাবো তা হলো নিয়োগ দুর্নীতিতে রাজ্যের মুখ্য সচিবের ভূমিকা এবার ক্ষোভ, আর ক্ষোভ প্রকাশ কে করলেন? বিচারপতি জয় মাল্য বাগচি। সরকারি আধিকারিকদের বিচার শুরুর অনুমোদন, রাজ্যের অবস্থান জানানোর তৃতীয় নির্দেশ কলকাতা হাইকোর্টের। 23 এপ্রিলের মধ্যে অনুমোদন নিয়ে অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতিতে রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ,
এবং ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ বিচারপতি জয়মাল্য বাগচির। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান জানানোর জন্য তৃতীয়বারের জন্য সময় দিল আদালত। আগামী 23 এপ্রিলের মধ্যে অনুমোদন নিয়ে নিজের অবস্থান জানান মুখ্য সচিব। বিচারপতি জয়মাল্য বাগচির এমনটাই নির্দেশ। পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট দিলেন রাজ্যের মুখ্য সচিব। লোকসভা নির্বাচনের পরেই নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার বিষয়ে অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান সিদ্ধান্ত জানানো হবে। আর এবার যে খবরে নজর রাখবো, ভূপতিনগর কাণ্ডে এফআইআর খারিজের আবেদন মামলা, বিচারপতি জয় সেনগুপ্ত তার এজলাসেই মামলা। ভূপতিনগরে তদন্তে গেলে এনআইএর ওপর যে হামলার ঘটনা হয়, এনআইএ অভিযোগ জানালে পাল্টা অভিযোগ দায়ের গ্রামবাসীদের। অর্থাৎ যে ঘটনা ঘটেছে ভূপতিনগর কাণ্ড, সেই ঘটনায় এফআইআর খারিজের আবেদন মামলা। এবং আপনাদের জানিয়ে রাখি, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলা। ভূপতিনগরে তদন্তে গেলে এনআইএর ওপর যে হামলার ঘটনা ঘটে তার সাফাইয়ে এনআইএ যে দাবি করে এবং সেই যে দাবি, সেই অভিযোগ জানালে পাল্টা এফআইআর এর আবেদন। ভূপতিনগর কাণ্ডে এফআইআর খারিজের আবেদন মামলা, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলা। ভূপতিনগরে তদন্তে গেলে এনআইএর ওপর হামলা হয়, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করা হয়েছে। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভার্সিটি নির্বাচন যত এগিয়ে আসছে, বিভিন্ন কেন্দ্রে যারা প্রার্থী রয়েছেন তারা তাদের প্রচারে কিন্তু এক এক সময় এক এক রকম চমক আনছেন। যে ছবি এখন দেখাবো, মালদা উত্তরের বিজেপি প্রার্থীকে কটাক্ষ করা হয়েছে, কটাক্ষ করেছে তৃণমূল। কিন্তু ঘটনাটা ঠিক কি? খগেন মুর্মুকে কটাক্ষ করে পোস্ট করেছে তৃণমূল। খগেন মুর্মু, যেখানে দেখা যাচ্ছে যে খগেন মুর্মু এক মহিলাকে চুমু খাচ্ছেন, আর এমনই ছবি পোস্ট। এভাবে মোদির পরিবার নারীর সম্মান রক্ষা করে? তোপ তৃণমূলের। অর্থাৎ তৃণমূল প্রশ্ন তুলেছে এই আচরণকে নিয়ে। খগেন মুর্মু তিনি যে আচরণ করেছে তাকে অশালীন বলেছে তৃণমূল, এবং তাদের যেটা বক্তব্য যে এইভাবে মোদির পরিবার নারীর সম্মান রক্ষা করে। একদমই তাই, এবং এই ছবি সামনে আসার পর থেকে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে খগেন মুর্মুকে নিয়ে। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, যে ছবি ইতিমধ্যেই সামনে এসেছে এবং তৃণমূলের তরফে এই বিষয় নিয়ে তোপ দাগা হয়েছে, ঠিক সব মিলিয়ে কি খবর? দেখো, মালদা উত্তরের বিজেপি যে প্রার্থী রয়েছেন খগেন মুর্মু, তার কয়েকটি ছবি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় আনা হয়েছে এবং এক্স হ্যান্ডেলে কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। যে নারীর সম্মানের কথা বলেন, নারী পরিবারের কথা বলেন প্রধানমন্ত্রী, সেই নারীদের সঙ্গে কিরকম ভাবে ছবি তুলেছেন খগেন মুর্মু, তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বেশ কয়েকটি আপত্তিকর ছবি তারা সামনে এনেছেন। সেখানে একটি চুম্বনের দৃশ্য এবং আরো একটি ছবি তারা সামনে এনে দেখাচ্ছেন যে বিজেপির পরিবার অর্থাৎ নরেন্দ্র মোদীর পরিবার, অর্থাৎ তারা যারা মহিলাদের সম্মান করে না, যেমন যারা কুস্তিগীরদের সম্মান করেনি, যেমন তারা যেটা মণিপুরের ঘটনা ঘটেছে যেভাবে মহিলাদের উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হয়েছে, তেমনি কিন্তু খগেন মুর্মুর ছবিকেও তারা সামনে এনেছেন। এনে তীব্র প্রতিক্রিয়া এবং কটাক্ষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। যদিও খগেন মুর্মু এ নিয়ে কোনো মন্তব্য করেননি। ভারতীয় জনতা পার্টি কিন্তু খগেন মুর্মুর পাশে দাঁড়িয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেস বলছেন এই কুৎসিত ছবি সোশ্যাল মিডিয়াতে যেভাবে আনা হচ্ছে তা কিন্তু নারী জাতির সম্মান হানি করে, সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং এক্স হ্যান্ডেলে টুইট প্রকাশ করা হয়েছে। এবার দেবজ্যোতি, খগেন মুর্মুর যে আচরণ করলেন প্রচারে বেরিয়ে, তার কি বক্তব্য? তৃণমূল তো এত কথা বলল।
দেখো, খগেন মুর্মু এখনো পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেননি, যদিও ভারতীয় জনতা পার্টি বলছেন যে একজন কনিষ্ঠ বিজেপি সমর্থকের সঙ্গে চুম্বনের তারা কিছু খারাপ দেখছেন না। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে দুটি ছবি আনা হয়েছে তাতে বেশ কিছু আপত্তিকর ছবি রয়েছে বলে তৃণমূল কংগ্রেস মনে করছে। সেই মতোই তারা কিন্তু সেটিকে সামনে এনেছেন এবং তারা যেটা বলছেন যে মোদী বারবার সাধারণ মানুষকে নিয়ে তিনি পরিবারের কথা বলেন, সেই পরিবারের মহিলাদের কোনো সম্মান নেই, তা কিন্তু খগেন মুর্মু এই ছবি থেকে পরিষ্কার বলে তৃণমূল কংগ্রেসের দাবি। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। লোকসভা নির্বাচনের প্রচারের মধ্যেই মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। রাজ্যের শাসক দলের অভিযোগ প্রচারে বেরিয়ে এক মহিলাকে চুম্বন মালদার উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর। আমরা এই নিয়ে কথা বলেছিলাম তৃণমূল এবং বিজেপির সঙ্গে কার কি বক্তব্য, পরপর দেখুন। হচ্ছে নারী বিদ্বেষী একটা রাজনৈতিক দল। আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিন বিলকিসগঞ্জ দর্শকদের রেহাই করেন। আপনারা জানেন মহিলা কুস্তিগীরদের যিনি যৌন নির্যাতন করেন সেই বিভূষণ তার দলের সাংসদ। আপনারা জানেন তাদের দলের আইটি সেল যিনি চালান তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটির দর্শকদের নিয়ে আইটি সেল চালান। আপনারা জানেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী নির্যাতন, যৌন নির্যাতন, নারী পাচারের ঘটনা কিভাবে বেড়ে যাচ্ছে, কিভাবে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে। সুতরাং সার্বিকভাবে বিজেপি একটা নারী বিদ্বেষী রাজনৈতিক দল, এটা নতুন করে প্রমাণ করার প্রয়োজন নেই। তৃণমূল তো শুধু ভালোবাসা জানে না, তৃণমূল শুধু হিংসা জানে। একটি বাচ্চা মেয়েকে স্বাভাবিকভাবেই যে ভালোবাসার জন্য যে হৃদয় দরকার, সেই হৃদয় তৃণমূলের পাষাণ হয়ে গেছে। তো পাষাণ হৃদয়ে সবকিছুই নোংরা চোখে দেখবে, কারণ তৃণমূলের স্বভাবই তো নোংরা, যার জন্য আজ পর্যন্ত সারা পশ্চিমবাংলায় যতগুলো মহিলা নির্যাতনের ঘটনা ঘটেছে একটা ঘটনাও তৃণমূল ছাড়া কেউ নেই, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস জড়িত। এর থেকেই তো বোঝা যায় যে এই পার্টিটা মহিলার সম্মান নিয়ে কিভাবে ছিনিমিনি খেলছে। যারা মহিলাকে যে নজরে দেখে, খগেন মুর্মুর একটি বাচ্চা মেয়েকে তাকে আদর করাটাও সেই দৃষ্টিতে দেখতে পারে না। অতএব তারা তাদের সেই নোংরা দৃষ্টিতেই সর্বত্র দেখে বলেই এই জাতীয় প্রপাগান্ডা করছে, যেটা ইলেকশনের মধ্যে মানানসই নয়। লোকসভা নির্বাচনের প্রচারের মধ্যেই মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর বিরুদ্ধে অভিযোগ করল তৃণমূল কংগ্রেস এবং কেন তার প্রচারে বেরিয়ে যে আচরণ তা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্যের শাসক দলের অভিযোগ প্রচারে বেরিয়ে এক মহিলার প্রতি অশালীন আচরণ, তাকে চুম্বন করেছেন মালদার উত্তরের বিজেপি প্রার্থী খগেন। এবার এই বিতর্কের মাঝেই ওই মহিলা যার প্রতি এই আচরণ খগেন মুর্মুর, তিনি কি বলছেন শুনুন একবার। আদর করে মা বলে গালে একটা চুমুক খায়, তাতে কি প্রবলেম আছে? আর যারা এইসব করছে তাদের এত নোংরা মানসিকতা কেন? তাদের বাড়িতেও তো তাদের মেয়েরা অবশ্যই আছে, তারা এমনটা কেন করবে? আমার এক পাশে মা আর এক পাশে আমার বাবা দাঁড়িয়েছিল, তারা তো ছিল আমার পাশে, তারাও তো সবাই দেখেছে। তারা এমন স্ক্রিনশট করে ভাইরাল করার কি হয়েছে? সে তো খারাপ কিছু নেই। আদর করে মা বলে গালে একটা চুমুক খায়, তাতে কি প্রবলেম আছে? আর যারা এইসব করছে তাদের এত নোংরা মানসিকতা কেন? তাদের বাড়িতেও তো তাদের মেয়েরা অবশ্যই আছে, তারা এমনটা কেন করবে? আমার এক পাশে মা আর এক পাশে আমার বাবা দাঁড়িয়েছিল, তারা তো ছিল আমার পাশে, তারাও তো সবাই দেখেছে। তারা এমন স্ক্রিনশট করে ভাইরাল করার কি হয়েছে? সে তো খারাপ কিছু নেই। শোনালাম যেটা বক্তব্য ওই তরুণীর, যেটা বক্তব্য যে এটি খারাপ মানসিকতার প্রকাশ। এই কাণ্ডকে সে খুব একটা খারাপভাবে দেখছে না। যারা এটা নিয়ে অভিযোগ করছে বা তারা পোস্ট করছে তাদের নিয়েই তিনি বললেন যে এইরকম মানসিকতা ঠিক নয়। আরো আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।